অবশেষে তীব্র ছাত্র আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ই আগস্ট দুপুর ১টার দিকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জয় হয়েছে ছাত্র জনতার, জয় হয়েছে বাংলাদেশের মানুষের। সকাল থেকেই গণভবনের সামনে তীব্র আন্দোলন শুরু করে বাংলাদেশের ছাত্ররা। এই চাপের মুখে শেখ হাসিনা সরকার বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। ছাত্ররা এক পর্যায়ে গণভবনে ঢুকে গণভবনের দখল নিয়ে নেয় এবং এর সাথে সাথেই বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারিতার পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও কেন্দ্রীয় কমিটির কয়েকটা নেতার সঙ্গে কথা বলে এটা জানা গেছে যে শেখ হাসিনা সোমবারেই দেশ ছাড়বেন, এটা তারা কেউই বুঝতে পারেননি। এছাড়া তিনি যে পদত্যাগ করতে পারেন এমন কোনো ইঙ্গিতও দেননি। শেখ হাসিনা দেশ ছাড়বেন, হঠাৎ করে এরকম নিউজ শোনার পর দলের নেতাকর্মীরা অনেকটাই অবাক হয়ে গিয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতা না ছাড়ার ব্যাপারে একেবারে নাছোড়বান্দা ছিলেন। একদম শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার ব্যাপারে অটল ছিলেন। এজন্য তিনি আবারও ইন্টারনেট শাটডাউন করে একটা বড় হামলার ব্যাপারে পরিকল্পনা করছিলেন। কিন্তু ওই সময়ে দলের শীর্ষ নেতা কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে এই পরিস্থিতি আর সামলানো যাবে না। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন তার কর্মকর্তারা তার বোন শেখ রেহানার সঙ্গে আলোচনা শুরু করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর জন্য অনুরোধ করা হয়। শেখ রেহানা এরপর শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার ব্যাপারে অনড় ছিলেন। এক পর্যায়ে বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন দলের শীর্ষ কর্মকর্তারা। এরপর জয় তার মা শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তারপরই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করতে চাইছিলেন, কিন্তু ততক্ষণে গণভবনে এই খবর পৌঁছে গিয়েছিল যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীরা গণভবনের মধ্যে ঢুকে পড়তে পারে। ভাষণ রেকর্ড করতে গেলে যদি গণভবন থেকে বের হতে না পারেন, এই বিবেচনায় তিনি ভাষণ রেকর্ডের সময় পাননি। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে গণভবন ত্যাগ করেন। সেখান থেকে তাকে নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি লন্ডনে যেতে চাইলেও তাকে লন্ডনে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, তাই তিনি দিল্লিতে অবতরণ করেন এবং বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে বেরোনোর পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন রকম ভাঙচুর ও লুটপাট শুরু করে দেয়। গণভবনের বিভিন্ন জিনিস তারা নিজেদের দখলে করে নেয় এবং যে যা পেরেছিল তারা সেগুলোই দখল করার চেষ্টা করছিল। অবশ্য তার পরেই একদল শিক্ষিত ছাত্র সমাজ সেই লুট করা জিনিসপত্রগুলো সংগ্রহ করে ফিরিয়ে দেওয়ার জন্য কদিন আগেও যেটা ছিল কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা এখন পরিণত হয়েছে স্বৈরাচারী সরকার পতনের আন্দোলন। ছাত্র আন্দোলনের চাপে পড়ে সরকার মুক্তিযোদ্ধা কোটা তো সংস্কার করে দেয়, কিন্তু প্রধানমন্ত্রীর বর্বরতা ও গণহত্যা দেখে ছাত্র জনতা আবার রাজপথে নামে। এবার তাদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষক, অভিভাবক সহ দেশের বিভিন্ন সেলিব্রিটি এবং সাধারণ মানুষ। এখনও বিভিন্ন জেলায় ছাত্রদের সাথে সংঘর্ষ হচ্ছে পুলিশ ও ছাত্রলীগের, কিন্তু ছাত্ররা তাদের দাবি নিয়ে অনড়। তাদের দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ। তো এই আন্দোলন ঠেকাতে বাংলাদেশ সরকার কেন গণহত্যার পথ বেছে নিল? ক্ষমতার লোভ কি দেশের ছাত্রদের জীবনের থেকেও বেশি? নতুন রূপে শুরু হওয়া এই ছাত্র আন্দোলন কি পারবে বাংলাদেশের স্বৈরাচারিতার পতন ঘটাতে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সমস্ত তথ্য থাকছে এই এপিসোডে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে সুপ্রিম কোর্ট থেকে কোটা সংস্কার তো হয়, কিন্তু হাসিনা সরকারের নির্দেশে যেভাবে ছাত্রদের উপর নৃশংসতা চলল তার প্রতিবাদে আন্দোলন জারি ছিল। ইন্টারনেট শাটডাউন, কারফিউ এসব করে আন্দোলনের গতি অনেকটাই থামিয়ে দেয়, কিন্তু এরপর পুলিশ ছাত্রদের অ্যারেস্ট করতে শুরু করে। রাস্তা থেকে এমনকি বাড়িতে এসেও ছাত্রদের স্মার্টফোন চেক করে এবং সেখানে কোনো রাজনৈতিক মেসেজ বা কোনো পোস্ট দেখলেই তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল। প্রায় 11,000 ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করা হয়। এই আন্দোলনের প্রধান যে সমন্বয়করা ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে পুলিশ প্রচণ্ড টর্চার করে, এমনকি 24শে জুলাই সমন্বয়কদেরকে গান পয়েন্টে রেখে
তাদেরকে আন্দোলন প্রত্যাহার করানোর জন্য বলতে বাধ্য করা হয়। বাংলাদেশ পুলিশের উপর জনগণ অনেক আগেই আস্থা হারিয়েছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড জনগণ এখন খুব ভালোভাবেই বুঝতে পারছিল। সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম, পুলিশ তাকে এর আগেও তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড টর্চার করে, ইন্টারোগেট করে। এরপর 23শে জুলাই তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। তো এই সমন্বয়ক কমিটি পুলিশ কাস্টাডি থেকে মুক্ত হওয়ার পর 9 দফা দাবি নিয়ে আবারও নতুন গতিতে আন্দোলন শুরু করে। এর আগে 30 জুলাই বাংলাদেশ সরকার জাতীয় শোক ঘোষণা করে, কিন্তু জনগণ ও ছাত্র সমাজ সেটাকে প্রত্যাখ্যান করে। এতগুলো ছাত্রকে হত্যা করে প্রধানমন্ত্রী এর দায় তো স্বীকার করলই না, উল্টে বিভিন্নভাবে দোষ অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছিল। প্রথম আলোতে প্রকাশিত তথ্য অনুসারে এখনো পর্যন্ত 210 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, কিন্তু লোকাল কিছু তথ্য অনুসারে মৃতের সংখ্যা প্রায় 1000 ছাড়িয়ে গেছে এবং প্রায় 20,000-এর ওপরে ছাত্র আহত হয়েছে। সরকার এটা নিয়ে স্বচ্ছভাবে কোনো কিছু বলছে না, তাই অনলাইনে যেসব খবর ভাইরাল হচ্ছে সেটাকেই মানুষ বিশ্বাস করতে শুরু করছে। হাসপাতালগুলো থেকেও কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। প্রশাসন থেকেও বিভিন্নভাবে এই খবরগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। অনেক জায়গায় এমনভাবে গণহত্যা চালানো হচ্ছে যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যাচ্ছে না। তো বাংলাদেশ সরকার যে কোনোভাবেই এই দায় এড়িয়ে যেতে চাইছে। বাংলাদেশের প্রাক্তন বিচারপতি শামসুজ্জামান মানিক এক লাইভ শোতে এসে দাবি করে তিনি দেখেছেন পুলিশ কোনো নিরস্ত্র ছাত্রদের হত্যা করেনি, ছাত্ররাই বিভিন্ন রকম অস্ত্র হাতে নৃশংসতা চালাচ্ছিল। পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। যারা আপনি কি আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাঈদের হাতে কোনো মরণাস্ত্র আমাকে ছিল? বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান আমি এখানে কোনো বসে লিড থাকে। করছি না, আমি আপনাকে ধরে আমি দিচ্ছি। পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। আবু সাঈদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি তিনি সম্পূর্ণভাবে সরকারের পক্ষ নিয়ে অত্যন্ত বাজে আচরণ শুরু করে এবং এক পর্যায়ে এই শো এর হোস্টকেই রাজাকার বলে ওঠে। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। এখন যে দেশের বিচারকের এই অবস্থা, সে দেশের বিচার ব্যবস্থা কেমন ছিল তার বলার প্রয়োজন পড়ে না। বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কার্যক্রমে প্রধানমন্ত্রীর হাত থাকে, সেটাও দিনের আলোর মতোই পরিষ্কার। আবু সাঈদকে পুলিশ যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, আবু সাঈদ নিরস্ত্রই ছিল। এছাড়াও আন্দোলন চলার সময় যখন পুলিশ ও সামরিক বাহিনী গুলি চালাচ্ছিল, কিছু ছাত্র একটা বিল্ডিংয়ে উঠে পালানোর চেষ্টা করে, তো পুলিশ সেখানেও ধাওয়া করে। সবাই পালাতে পারলেও একটা ছাত্র পালাতে পারে না। সে তখন ওই বিল্ডিং এর ওপর 4 তলায় ঝুলছিল। পুলিশ তাকেও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। সেও তখন বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। পুলিশদেরকে বলে যে সে শুধু আন্দোলনটা দেখতে এসেছিল, কিন্তু তাও পুলিশ তাকে মেরে দেয়। এটা কেমন ধরনের বর্বরতা! নিরস্ত্র ছাত্রদের হত্যা করে এর দায় এড়িয়ে যাওয়া। এছাড়াও পুলিশ হেলিকপ্টার থেকেও ফায়ারিং করছিল। এই সময় কয়েকটি বাড়ির ব্যালকনিতে বেশ কিছু বাচ্চারা খেলা করছিল। তো হেলিকপ্টার থেকে পুলিশের এই ফায়ারিং এর গুলি ওই বাচ্চাদের লাগে এবং বাচ্চারা মারা যায়। এই বাচ্চাগুলোর তো এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাহলে এই বাচ্চাদের কেন মরতে হলো? এই প্রশ্নের উত্তর কি শেখ হাসিনা দিতে পারবে? ইন্টারনেট শাটডাউন সরে যেতেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন নিউজ আসতে শুরু করে, ভিডিও ক্লিপ আসতে শুরু করে। বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনী কি নির্মমভাবে আন্দোলনকারীদের হত্যা করেছে সেসব খবর অনলাইনে ছড়িয়ে পড়ে। সরকার এই সহিংসতার দায় বিএনপি এবং জামায়াতে ইসলামের ওপর চাপিয়ে দিতে চায় এবং জামায়াতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে ব্যান করে দেয়। এরপর ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি নিয়ে নতুন করে আন্দোলন শুরু করার ঘোষণা দেয়। 2 আগস্ট সারা দেশে আবার পুলিশ ছাত্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খুলনা, সিলেট, কুমিল্লা সহ সারা দেশে আবার ছাত্ররা একজোট হতে শুরু করে। তখন পুলিশ আবার গুলি চালিয়ে ছাত্র হত্যা শুরু করে। এর সাথে আবারও ছাত্রলীগ যোগ দেয়। তারা বিভিন্নভাবে ছাত্রদেরকে নৃশংসভাবে মারতে থাকে। তখন সরকারের এই স্বৈরাচারিতা দেখে 9 দফা দাবি পরিবর্তিত হয় 1 দফা দাবিতে। তখন তাদের দাবি একমাত্র হাসিনার পদত্যাগ। 3 আগস্ট থেকে আন্দোলনের সমন্বয়করা অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। সরকার বাধ্য হয়ে গ্রেপ্তারকৃত সব ছাত্রছাত্রীদের মুক্তি দেয় এবং অনেক পুলিশ কর্মকর্তাদের সাসপেন্ড করে দেয়। শেখ হাসিনা ছাত্রদের সাথে আলোচনায় বসতে চান, কিন্তু ছাত্ররা আর আলোচনায় বসতে রাজি হয় না। এত হত্যার পর, এত রক্তপাতের পর তারা আর আলোচনা চায় না। তাদের দাবি একটাই, সরকার পতন। আসলে শেখ হাসিনা একদিকে যেমন সমঝোতায় বসতে চাইছে,
অন্যদিকে কিন্তু পুলিশ ও ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর নৃশংসতা চালাতেই থাকছে। সত্যিই যদি সমঝোতা চাইতো তাহলে এত গুলি চলছে কেন? 4 আগস্ট এক দফা দাবি নিয়ে সমস্ত ছাত্ররা আবার রাজপথে নেমে আসে। এদিন পুলিশ ও ছাত্রলীগের সাথে ছাত্রছাত্রীদের সংঘর্ষ এখনো পর্যন্ত 72 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উত্তপ্ত জনতা। তখন বাংলাদেশ সরকার আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে দেয় এবং আবারও সেনাবাহিনী মাঠে নামে। ছাত্ররা কারফিউ ভেঙে 5 আগস্ট লং মার্চের ডাক দিয়েছে, যেখানে দেশের সমস্ত ছাত্রছাত্রীদেরকে ঢাকায় গিয়ে জোরালো আন্দোলনের কথা বলা হয়েছে। সরকারের এত কঠোর দমননীতির পরেও ছাত্ররা ভয়ে পিছু পা হয়নি। দিন দিন তাদের আন্দোলন আরো জোরালো হচ্ছে। আসলে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান, যিনি আবার শেখ হাসিনার পিতা, তিনি 7 মার্চের ঐতিহাসিক সেই ভাষণে বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। 2024-এর জুলাইতে সেই রক্ত ছাত্ররা অনেক দিয়েছে। তাই পুলিশ, ছাত্রলীগ, বিজিবি এত প্রতিরোধ সত্ত্বেও তারা রাজপথ ধরে এগিয়ে চলছে। এখন তাদের দাবি যে কোনো প্রকারে হাসিনার পদত্যাগ। কিন্তু সরকার পতন হলে বিকল্প কে আসবে? বিএনপি নাকি জামায়াতে ইসলাম? এরাও তো আর ধোয়া তুলসী পাতা না। জনগণ এখন নতুন মুখ চাই, বিগত 50 বছরের রক্তাক্ত রাজনীতি থেকে মুক্তি চাই। আর আওয়ামী লীগ গত 15 বছর ধরে যেভাবে ক্ষমতায় আছে তাতে নতুন কোনো রাজনৈতিক দলও গঠিত হতে পারেনি। তবুও ছাত্ররা বলছে আমরাই বিকল্প। এই ছাত্র আন্দোলন দেখেও বোঝা যাচ্ছে বাংলাদেশে এখনো নেতৃত্ব দেওয়ার মতো ছাত্র সমাজ আছে। এখন সময়ই বলে দেবে শেখ হাসিনা এতগুলো মৃত্যুর দায় নিয়ে ক্ষমতা ছেড়ে দেবে, নাকি সিরিয়ার বাশার আল আসাদের মতো লক্ষ লক্ষ জনগণকে হত্যা করে ক্ষমতা ধরে রাখবে। সর্বোপরি এই ছাত্র আন্দোলনের জয় হয়েছে, তারা এটাকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে দেখছে। এখন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। যদিও এর মধ্যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করেছে এবং সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে মনোনয়ন করেছে। এটা বাংলাদেশ 2.0, আবার নতুন করে সবকিছু গোছানোর সুযোগ পেয়েছে তারা। তো ছাত্র জনতার কাছে এটাই প্রত্যাশা থাকবে, বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল দেশ হিসেবে, একটি সমৃদ্ধশীল জাতি হিসেবে পুনর্নির্মাণ করতে পারবে। প্রধানমন্ত্রী দেশ ত্যাগের সাথে সাথেই বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে নাশকতা শুরু হয়ে গেছে। তাদের অনেকের দাবি এটা তাদের 16 বছর ধরে জমানো ক্ষোভ। কিন্তু এখন তো ক্ষোভ দেখানোর সময় না। আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী শাসন চালিয়ে জনগণের উপর বিভিন্ন শোষণ চালিয়েছে, এটা যেমন ঠিক, কিন্তু এই আন্দোলনে সরকার পতনের পর যদি সেই আন্দোলনকারীরাই আবার লুটপাট শুরু করে, তাহলে তাদের মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? এবং বিভিন্ন জায়গায় যে ধরনের হত্যা, খুন, লুটপাট, ভাঙচুর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে, এগুলো প্রতিহত করা। অনেক জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গির্জা আন্দোলনকারীরাই পাহারা দিয়েছে এবং যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না ছড়িয়ে পড়ে সেদিকটা তারা ভালোভাবেই খেয়াল করছে। ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল